শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। প্রতিটি সকাল আসলে খুব সুন্দর হয়ে উঠুক, নতুন উদ্দীপনা নিয়ে শুরু হোক, এই কামনা নিয়ে আমরা শুরু করতে চাই দিনটা। আজকেও তেমনভাবে শুরু করতে চাই এবং আপনাদের সঙ্গে আজকের আয়োজনে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছো না আজকের দিনটি? চেষ্টা করছি নতুনভাবে, আসলে প্রতিটা দিনই চাই যে রঙিন হয়ে উঠুক। বাহ, সাদাতে না তোমাকে সবসময় খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ। এবং শরৎ চলছে এবং শরতের সাদা মেঘের মতো তোমাকে লাগছে। অনেক ধন্যবাদ। এবং তোমার শার্টে কিছুটা শরতের নীল আকাশের আভা পাওয়া আমি যাচ্ছে। সেটি চেষ্টা করেছি আসলে, কারণ শরৎকে আমরা আমাদের বাংলাদেশের সৌন্দর্যটাই আসলে এরকম আসলে ষড় ঋতুর দেশ। এবং শরৎ বলো, বর্ষা বলো, শীত বলো, আমার প্রতিটা ঋতু কিন্তু নিজস্ব সৌন্দর্য নিয়ে আসলে ধরা দেয় প্রতিটি ঋতু। ঠিক তাই। তো আজ আমাদের রাঙা সকালের একটা সৌন্দর্য আছে এবং সেটি হচ্ছে আমরা প্রতিদিন নতুন নতুন অতিথিকে পাই এবং তাদের জীবনের গল্প শুনি। একদম। চলো আজকে কার গল্প শুনবো সেটা জানিয়ে ফেলি। ঠিক তাই। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন একজন সফল উদ্যোক্তা, তিনি জিনাস জাকিয়াতুর রায়হান মলি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনার পরিচয় আমি দিলাম সফল উদ্যোক্তা, কিন্তু আরো তো অনেক অনেক পরিচয় আছে। যেমন আমাদের সামনে একটি বই আছে, সেই বইটিও আপনি লিখেছেন এবং আমরা জানি যে ছোটবেলা থেকে আপনি নাচ, গান, আবৃত্তি আরো অনেক কিছুই করেছেন আর কি। সবকিছু নিয়ে শুনবো, একদম ছোটবেলা থেকে গল্পটা শুরু করতে চাই। কি বলো সুস্মিতা? একদম তাই ম্যাম, আমরা আপনার একদম শৈশবে আবার একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই আপনাকে, এবং দর্শকদেরও জানাতে চাই কেমন ছিল আপনার শৈশবটা। আর পাঁচটা মানুষ, বাচ্চারা যেভাবে শৈশবে মজা করে ঘুরে ফেরে ঠিক ওইভাবেই ছিল। তবে আমি খুব একটা দুরন্ত ছিলাম না, শান্তই বলা যায়। সেটা এখনো আপনাকে দেখে বোঝা যাচ্ছে। সেটা অবশ্য সবসময় বোঝা যায় না, তোমাকে দেখলে তো শান্তই মনে হয়, কিন্তু আসলে কি শান্ত? সেটা নিয়ে আমরা পরে আলাপ করি না হয়, কিন্তু আপাতত ম্যামের শৈশবে আমরা আবারও ফিরতে চাই। শৈশবে আসলে পরিবারের আবহটা কেমন ছিল, কেমন আবহে বেড়ে উঠেছেন? আমাদের পরিবারের আবহাওয়াটা ভালোই। যেমন আমার মা বেশ সংস্কৃতিমনা ছিলেন, সেইভাবে তার ছিল না, মানে যে অনেক নাচ গান বা এরকম কিছু শিখে সে বেড়ে উঠেছে, কিন্তু তার মধ্যে একটা চেষ্টা ছিল, আগ্রহ ছিল। আমার মাকে দেখেই আমার আসলে এরকম হয়ে ওঠা। আর আমার বাবা আর পাঁচটা, বাবা যেমন হয়, আমরা বাবা বলতে যে এরকম কল্পনা করি বা চাই, আমার বাবা ঠিক সেই রকমই ছিলেন। বাহ, চমৎকার। তো মায়ের সম্পর্কে আরেকটু শুনতে চাই, আপনার জীবনে মায়ের প্রভাব আসলে কতটা? আপনি বলছিলেন যে মা সংস্কৃতি মনা ছিল, কি কি করতেন তিনি? আমার মায়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলেন না, কিন্তু তিনি বেশ ভালো নাচ করতেন, আবৃত্তি, তাকে দেখেই শেখা। মানে ওটা তার, এই যে সে কাজের ফাঁকে ফাঁকে দেখতাম যেটা, মানে গান গাইতেন, তো সেখান থেকেই হচ্ছে মানে আমার ভালো লাগতো যে কেমন যেন আমাকে কাছে টানতো আমার মায়ের, মানে গান গাওয়া, নাচ করা। সেই মানে আমার বেড়ে ওঠা তো সেই অনেক, মানে আমার বয়স কিন্তু বেশ অনেক, বলে দেবো দর্শকদের? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি আসলে এটা নিয়ে কোনো করি না, আড়ষ্ট বোধ করি না, যে বয়সটা একটা সংখ্যা মাত্র আসলে আমার কাছে এটাই। আর 70-এর দশকে আপনার জন্ম? জি জি জি, 70-এর দশকের শেষের দিকে আর কি। জি। তো ছোটবেলায় আপনি যে 80s-কে যেমন দেখেছেন এবং ছোটবেলা থেকেই আপনি রংপুরে আছেন, এখনো রংপুরেই আছেন, সেই সময় রংপুরকে কেমন দেখেছেন এবং এখন সেটার কি কি পার্থক্য পান? তখন আসলে আমি একটা মফস্বল শহরে বেড়ে উঠেছি। আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম একটা দল বেঁধে। আমি রংপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়েছি, পড়াশোনা করেছি। আমাদের বিশাল একটা দল ছিল, মানে শুরু হতো এক বাসা থেকে, দেখা যেত আমরা হাঁটতে 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 সেটা 40 জন হয়ে যেতাম। আবার ফিরতে ফিরতেও সবার বাসায় যেতে যেতে শেষে হয়তো বা একজন দুইজন থাকতো, সেরকম ছিল। কিন্তু এখন তো আসলে যানজট, জনসংখ্যাও বেড়ে গেছে। তখন তো এত লোকজন ছিল না, সবার মধ্যে অনেক ভালোবাসা ছিল, সবাই সবাইকে আমরা খুব কাছ থেকে অনুভব করতাম। আর এখন তো আমরা পাশের বাসার লোকেরও সেইভাবে আসলে খোঁজ নেওয়া হয় না, সেটা কর্মব্যস্ততাই বলেন আর যে কারণেই হোক। সত্যি তাই। তবে সেই সময়ের ছোট্ট মেয়েটি, শান্ত মেয়েটি পরবর্তীতে একজন সফল মানুষ হয়েছে। আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব।
দর্শক, আমাদের আজকের অতিথি জিনাত জাকিয়াতুর রায়হান, যিনি ডাকনাম মলি নামে পরিচিত। একই সাথে একজন নারী উদ্যোক্তা, সমাজকর্মী এবং নারীর ক্ষমতায়নের পক্ষে নিবেদিত প্রাণ। তিনি কনসার্ন লিমিটেড এবং এন্টারপ্রেনিউর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি শেয়ার মার্কেটের ব্রোকারেজ হাউস পরিচালনা করেন। পাশাপাশি তিনি ইনার হুইল ক্লাব রংপুরের সহ সভাপতি এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2014 সালে তিনি শিক্ষা ও কর্মসংস্থানে অসামান্য সাফল্যের জন্য নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় ভূষিত হন এবং গত বছরও তিনি অদম্য নারীর একটি সম্মাননায় ভূষিত হন। এছাড়া সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবার জন্য স্মার্ট এন্টারপ্রেনিউর ফোরাম থেকে 3 স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। একই সাথে কাজের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া নারী সংগঠন রংপুর থেকে রোকেয়া পদক লাভ করেছেন। বুনো ছায়া শিরোনামে তার একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে, যে বইটি আজ আমাদের সাথে রয়েছে। চলুন তার কাছে আবারও ফিরি। আপনার বইটি নিয়ে অবশ্যই জানতে চাইব, তবে ছোটবেলার গল্পে ছিলাম সেখানে একটু থাকি, একটু পরিবার নিয়ে আর একটু শুনি। ভাই বোন কজন, আপনার অবস্থান কত, সবকিছু। আমরা 3 ভাই বোন। আমি বাবা মার প্রথম সন্তান, তারপরে আমার একটা বোন, তারপরে একটা ভাই আছে। আমরা মোট 3 ভাই বোন। এবং আপনি বলছিলেন শান্ত ছিলেন, কিন্তু বাসায় বা ভাই বোনদের সঙ্গে আসলে দুরন্তপনা করা হতো কিনা? না না, আমি ছোটবেলা থেকে খুব ভালো পেয়ে একটা তকমা ছিল। আমার ভাই বোনরা আমাকে বেশ, মানে সুস্মিতা আপনাকে দুষ্ট বানিয়েছেন? না, আমার ভাই বোনরা আমাকে বড় বোন হিসেবে যেভাবে আমরা ভাবি আমাদের সময়কার ইয়েতে, আমি ওই রকমই একদম ছিলাম। আদর্শ বড় বোন। হ্যাঁ, আর ওরা আমাকে বেশ ভয় পেত কিনা জানি না, তবে আমাদের ভাই বোনের বন্ডিংটা বেশ ভালো ছিল। বাহ। ছোটবেলায় কি ভাবতেন বড় হয়ে কি হবেন? ছোটবেলায় অন্য 4-5টা মেয়ের মতো মনে হতো যে কখনো ডাক্তার হব, কখনো আবার আমার ইচ্ছে ছিল যে আমি টিভিতে খবর পাঠ করব। হ্যাঁ, এটা একটা বিষয় ছিল, এটাও মাঝে মাঝে ইচ্ছা হতো। তা এটা ছোটবেলায় বেশ আমি একাই এটা চেষ্টা করতাম আয়না দেখে দেখে যে আমি টিভিতে খবর পড়ব। তো এখনো তো চেষ্টা করতে পারেন। আসলে আমি তো রংপুরে থাকি এখন, আমার তো সবকিছু রংপুরেই, এই কারণে আসলে আসা হয়নি। আচ্ছা, আমি রংপুর বেতারে অবশ্য কাজ করছি। করছেন? হ্যাঁ, আমি বাচিক শিল্পী হিসেবে ওখানে আছি। চমৎকার। যেহেতু বাচিক শিল্পী হিসেবে কাজ করছেন, আপনার একটি বইও আছে, আমরা আশা করব আজকে আপনার থেকে কিছু শোনার। কিন্তু তার আগে আবারও একটু সেই ছোটবেলায় স্কুলের গল্পে যেতে চাই। বলছিলেন যে দল বেঁধে স্কুলে যেতেন, তো স্কুলে আসলে কতটা উপভোগ করতেন? পড়াশোনার প্রতি মনোযোগী কতটা ছিলেন? পড়াশোনা আমার ভাল লাগতো, তার সাথে সাথে আমি নাচ করতাম স্কুলে। শুরুতে আমি নাচ করতাম, তারপর গানটা ওইভাবে আসলে আমি চেষ্টা করিনি, তবে আবৃত্তি অনেক ভাল লাগতো। আর গানটা কোরাস দিয়ে শুরু, এরকমই আসলে বিষয়টা। আবার একটা সময় এসে আমি রংপুর আসলে একটা মফস্বল শহর, তারপরেও চেষ্টা করেছি আসলে এগুলো ধরে রাখার, করার। মফস্বল শহর হলে ওই যে কথা আছে না, যে রঙের রসে ভরপুর মহীয়সী রংপুর। রংপুরের তো অনেক ঐতিহ্য রয়েছে। রংপুরের কোন কোন বিষয়গুলো আপনাকে সবসময় আকৃষ্ট করে? হ্যাঁ, রংপুরের মানুষরা বেশ সহজ সরল, এটা আমাকে মুগ্ধ করে। আর তার সাথে সাথে ইদানিং যেটা দেখছি, মেয়েরা অনেক বেশি মানে এগিয়ে গেছে। হ্যাঁ, মেয়েরা নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, এটা একটা বিশেষ দিক। আর রংপুরের তো হাড়িভাঙা আমের নাম শুনেছেন, এটা অবশ্যই আমাদের সবার প্রিয়। হ্যাঁ, এটা অনেক একটা ভালো লাগা আমার কাছে। আমি এই জন্য ব্লেসড, মানে আমার গরমকাল আসলে অনেক ভালো লাগে যে আমের জন্যই শুধু মানে ভালো লাগা, এটা একটা। আর শতরঞ্জি তো বিখ্যাত, এটা মানে একদম মনোমুগ্ধকর। আর সম্প্রতি কিন্তু রংপুরে মণিপুরি শাড়ি নিয়ে কাজ হচ্ছে, এটা আপনারা জানেন কিনা? এটা আমি শুরু করেছি। সেটাই পরে এসেছেন। জি জি। চমৎকার। স্কুলের গল্পে তো শুনছিলাম যে আপনি খুব সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি বই পড়তে ভালোবাসতেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্কুল ভিত্তিক কার্যক্রম, তার সঙ্গেও যুক্ত ছিলেন। তো কোন ধরনের বই পড়তে সেই সময় ভালো লাগতো?
তখন আমাদের সময় আসলে পথের পাঁচালী এটা খুব নাম করা একটা বই ছিল। অবশ্যই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে ছিল গর্ভধারিণী, জি। এই বই, সমরেশ হ্যাঁ, মজুমদার। সমরেশ মজুমদারের এই বইগুলো আমাকে অনেক টানতো, মানে আমার খুব ভাল লাগতো এই বইগুলো পড়তে। স্কুল বয়সে আপনি গর্ভধারিণী কিংবা পথের পাঁচালী পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা 7 এর দিকে আমি পড়েছি, আর 9 এ গর্ভধারিণী। সমরেশ মজুমদারের অনেক বই আমার পড়া হয়েছে। পড়েছেন, কালপুরুষ পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই পড়া হয়েছে আমার। এছাড়া গোয়েন্দা গল্পের প্রতি আগ্রহ কখনো হ্যাঁ, ছিল? তখন একটা পড়তাম, রকিব খানের ছিল বোধহয়, তিন গোয়েন্দা। হ্যাঁ, তিন গোয়েন্দা, কিশোর মুসা রবিন। হ্যাঁ হ্যাঁ, এই বইটা আমার আমাদের ভালো বোধ হয়, হ্যাঁ, আমি কিছুটা নিজের শৈশবের সঙ্গেও রিলেট করতে পারছি, কারণ আমার শৈশবটাও আসলে এরকমই ছিল। তোমাকে দেখে স্কুল, মনে হয় না লাইব্রেরি, তুমি এত বিশ্ব সাহিত্য কেন্দ্র। গোয়েন্দাধর্মী উপন্যাস পড়েছো। সেই সময় খুব ইচ্ছা ছিল যে কিশোর মুসা রবিনের মতো যদি গোয়েন্দা হওয়া যায়। বাহ, আপনি এরকম উইয়ার্ড কি ভেবেছিলেন যে পরবর্তীতে হয় না যে অনেকে আইসক্রিমওয়ালা হতে চায়, অনেকে গোয়েন্দা হতে চায়, অনেকে প্লেন চালক হতে চায়, আপনি এরকম কি হতে আমার চেয়েছেন? মাঝে মাঝে পুলিশ অফিসার হতে ইচ্ছা কেন? করতো। জানি না কেন জানি মনে হতো যে মেয়েরা যেটা করে না সচরাচর, আমার তখন সেটা ভাল লাগতো। আবার কখনো এয়ার হোস্টেজ হতে ইচ্ছে করতো। আচ্ছা। আমার না আপনার কথার মাধ্যমে একটা ব্যাপার আমি বুঝতে পারছি, আপনি ছোটবেলা থেকে আসলে আপনি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছেন এবং স্বাবলম্বী হতে চেয়েছেন এবং কিছু করে একটা দেখাতে চেয়েছেন সব সময়। হ্যাঁ, সেটা আপনার স্বপ্ন থেকে হোক আর ইচ্ছা থেকে হোক, সব কিছুতেই আপনি সেটার প্রতিফলন দেখিয়েছেন। পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় মোটামুটি, আমি একদম খুব ভালো বলবো তা না, কারণ মোটামুটি ছিলাম, বেশ ভালোই, খারাপ বলা যাবে না আমাকে। স্কুল জীবনের গল্পে ছিলাম, অনেক কিছু হতে চেয়েছিলেন, নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, সেদিক থেকে তো আপনি সফল। কিন্তু স্কুলের পরে এবার ধাপে ধাপে একটু কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, এই গল্পগুলোতে আমরা যেতে চাই। কলেজ কোথায় ছিল এবং কেমন ছিল সেই সময়টা? আমি রংপুরে কারমাইকেল কলেজে পড়েছি। ওই সময়টা আসলে অনেক অনেক মজার ছিল। আমরা ক্লাসের আমরা মানে ছেলে মেয়ে আমরা বন্ধু বান্ধবী ছিলাম, যদিও গার্লস স্কুলে পড়েছি, পরে অনেক বন্ধু পেয়েছি। আমার বন্ধুরা আমার মতোই ছিল, ওরা আবৃত্তি করতো। তারপর আমরা ক্লাসের ফাঁকে সবাই, যখন আমাদের লিজার ছিল তখন আমরা ক্লাসের বাইরে এসে সবাই মিলে মুড়ি চানাচুর, ঝালমুড়ি যেটাকে বলি, ওটা খেতাম অনেক মজা করে করে। তারপর আমরা অনেক বসে বসে কে কি লিখেছে কবিতা, সেটা আবৃত্তি করতাম। তারপর মানে গান হেরে গলা ছেড়ে দিয়ে যেটা গান হতো ওটাও করতাম। অনেক অনেক মজার ছিল সেই দিনগুলো, আমি খুব মিস করি। বাহ। তারপরে বিশ্ববিদ্যালয় জীবন কোথায় কেটেছে? আমি কারমাইকেলে পড়াশোনা করেছি, ব্যবস্থাপনা বিভাগে। জি জি জি। এই বিভাগটিকে কেন বেছে নিয়েছিলেন? আমার মাথায় কখন কি চাপে জানি না, আবার হঠাৎ মনে হলো যে আমি কিন্তু ফিজিক্সে ভর্তি হয়েছিলাম, আচ্ছা, কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য রসহীন মনে হতো। মানে আপনি সায়েন্সে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সে ভর্তি হয়ে তারপর আর পড়তে ইচ্ছা করেনি। তখন হঠাৎ মনে হলো কি আমি কর্পোরেট বস হই, এরকম একটা বিষয় ছিল। সেখান থেকে আসলে ইয়েতে ম্যানেজমেন্টে পড়া, কিন্তু আমার ওখানে ভর্তি হয়ে খুবই ভালো লেগেছে। মানে পড়ালেখার যে একটা মজা আমি ওখানে এসে পেয়েছি। আমার পরে মনে হয়েছে যে আসলে আগেই পড়লে ভালো করতাম, সায়েন্স না পড়ে কমার্স পড়াটাই আমার জন্য বেটার ছিল। আচ্ছা, তো বিশ্ববিদ্যালয় জীবনের তো মানে আমরা জানি যে জীবনের একটা অন্যতম রঙিন অধ্যায় আসলে বিশ্ববিদ্যালয় জীবন। জি, জি। তো আপনার কলেজ বিশ্ববিদ্যালয় একই জায়গাতে, কিন্তু সেই ক্যাম্পাসের পরিবেশ বা কতটা আসলে সেই সময় উপভোগ করেছেন? মানুষের যেমন থাকে না ওই সময় একটা রঙিন স্বপ্ন, রঙিন নিয়ে আমরা অনেক বন্ধু বান্ধবী ছিলাম। পড়াশোনা বেশ মোটামুটি করতাম, আমরা করতাম কি গ্রুপ স্টাডিও করতাম। শুধু যে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম তা না, আমি সেই সময়ও ফ্যাশন শো করেছিলাম। কি বলেন? মানে হ্যাঁ, কোনো কিছু মডেল বাদ রাখেনি। হিসেবে? না না না, হ্যাঁ, ফ্যাশন শো যেটা রংপুরে হতো, তখন ঢাকা থেকে অনেক মানে যেত, টিম যেত। আমার মনে আছে যে অত দূর ওটা চ্যানেল আই ছিল। আচ্ছা, তখন আমরা ওই সময়টাতে স্টেজ প্রোগ্রাম করেছিলাম, পর্যটনে, এরকম বিভিন্ন তো ছিলই। আর তার সাথে সাথে ফ্রেন্ডরা কিন্তু পড়াশোনার মানে পড়াশোনায় যে ফাঁকি দিতাম তা না, আমরা গ্রুপ স্টাডি করতাম। মানে অনেক, সেটাও একটা বিষয় ছিল যে যাই করি পড়াশোনাটাও করতে হবে, এরকম একটা বিষয় ছিল। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কি করেননি? সেটাই আসলে যেটা মানে একটা থাকে না শৈশব কৈশোরের যে একটা
ইয়ে বেশ আমার অনেক মানে রঙিন। রঙিন ছিল। একদম বর্ণিল শৈশব হ্যাঁ, কৈশোর ছিল। জি, জি। তো- লেখালেখি তো করতেন ছোটবেলা থেকে আপনি, আমরা জেনেছি। তো প্রথম কি লিখেছিলেন, ছড়া না গল্প, সেটা কি মনে নাকি আছে? প্রেমপত্র? না না, প্রেমপত্রটা হয়নি। প্রথম একটা কবিতা লিখেছিলাম মনে আছে। আমি ওই যে আমাদের ক্লাস 5 একটা ছিল আসমানি একটা কবিতা জি, জসীমউদ্দিনের। আসমানিদের দেখতে হ্যাঁ, যদি তোমরা সবে হ্যাঁ চাও। হ্যাঁ, ওইটা থেকে হঠাৎ করে আমি একটা কবিতা লিখেছিলাম। আমার এখন ঠিক মনে নাই তখন ওই কবিতাটা থেকেই তারপরে দেখলাম যে ওটা দেখে আমার আব্বা খুব মুগ্ধ হলেন। তারপর তিনি আবার তখন তো যে টাইপ করতো, টাইপরাইটার। তখন তো আর কম্পিউটার ছিল না, জি। তখন আমি কিছু কবিতা লিখেছিলাম। দেখলাম যে আমার বাবা সেটা সযতনে মানে উনি টাইপ করে নিয়ে তার একটা ডায়েরি ছিল সেখানে রেখে দিয়েছিলেন। তখন আমি ভাবলাম, তখন তো এত কিছু ভেবে আসলে লিখি নাই, তখন মনে হলো যে ইস, আব্বা এত মুগ্ধ হচ্ছে, তাহলে মনে হয় কাজটা ভালো করা যায়। ওই সেখান থেকে আসলে আমার লেখালেখির প্রতি আগ্রহ। স্কুল বা কলেজ ম্যাগাজিন কোথাও কি ছাপানো হয়েছে কখনো লেখা? স্কুলে হয়নি, তবে আমি যখন কলেজে উঠলাম বা আমি বিভিন্ন পত্রিকাতে লিখতাম। আচ্ছা, বিভিন্ন আমাদের ওখানে একটা যুগের আলো নামে দৈনিক পত্রিকা ছিল, ওখানে লিখতাম। তারপর থাকে না বিভিন্ন সামাজিক সংগঠনের যে পত্রিকাগুলো আসতো, সেগুলোতেও আমি লেখালেখি করতাম। জি। তো বিশ্ববিদ্যালয় জীবন থেকে যখন পাশ করলেন তখন তো আসলে চাকরির একটা ব্যাপার থাকে যে কর্মক্ষেত্রে ঢুকতে হয়। তো আপনার প্রথম কর্মজীবন কোথায় ছিল? আমি রংপুরে আরডিআরএস নামে একটা ইয়ে ছিল এনজিও, আমি ওখানে কাজ শুরু করি। আচ্ছা। এইচআরে ম্যানেজার হিসেবে কাজ করতাম ওখানে আমি। আচ্ছা। কতদিন ছিলেন? ওখানে 1 বছর, কারণ আমি যখন ওই চাকরিতে ঢুকলাম তখন আমার আমি কনসিভ করলাম। আমার তখন হচ্ছে কিছুদিন পরেই আমি আবার একটা ব্যাংকেও চাকরি পেয়ে গেলাম, এই জন্য আমার ওই চাকরিটা আমার কন্টিনিউ করা তার হয়নি। মানে বিয়ে কবে হয়েছিল? 2003 সালে। আচ্ছা, মানে সেটা কি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে না শেষ না হবার না, আমি পরে? পড়াশোনা শেষ করে আচ্ছা। বিয়ে করেছি। ও যেভাবে সেটা কি বললো আমি ভাবছিলাম বলবে সেটা কি লাভ ম্যারেজ। হ্যাঁ, আমি লাভ ম্যারেজই করেছি। ওকে, আচ্ছা। বাহ। তো লাভ ম্যারেজ থেকে তারপরে আপনি কর্মক্ষেত্রে প্রবেশ করলেন, জি, জি। তারপরে আপনি 1 বছর একটা এনজিওতে কাজ করলেন, তারপরে ব্যাংকে। জি, আচ্ছা, ব্যাংকে কতদিন ছিলেন? ব্যাংকে 7 বছরের মতো ছিলাম। আচ্ছা, শিক্ষকতা পেশায় কবে যুক্ত হলেন? ও, যখন আমি আসলে ব্যাংকে কাজ করতাম, ব্যাংকে তো অনেক সময় থাকতে হতো, যেটা আসলে আমি মেলাতে পারতাম না, কারণ ঘর বাহির দুইটাই হচ্ছে আমার জন্য খুব টাফ ছিল। আর আমার কিন্তু 2টা বেবিও আছে, তো ওই কারণে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলাম। ভাবলাম যে স্কুলে আমার এমএড বিএড করা আছে কিন্তু, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ওইটার যেহেতু আমার ওটা করা ছিল, তখন মনে হলো যে আচ্ছা আমি শিক্ষকতা পেশাতেই ঢুকি। তারপর আমি স্কুলে চাকরি করলাম, কিন্তু সেটা বেশি দিন ছিল না, আসলে 1 বছর কাজ করেছি। আচ্ছা, আচ্ছা, বিভিন্ন সেক্টরে আসলে আপনি কাজ করেছেন, এনজিও, ব্যাংক, শিক্ষকতা। তো এখন এই সময় দাঁড়িয়ে যদি আপনাকে বলি যে এই এতগুলো সেক্টরের মধ্যে আপনার ব্যক্তিগতভাবে কোনটাতে বেশি আনন্দ হয়েছে কাজ করতে? আসলে আমার কাছে মনে হয় কি উদ্যোক্তা হওয়াটাই বেটার, কারণ হচ্ছে চাকরির একটা গদবাঁধা সময় থাকে, আপনার ভালো লাগুক না লাগুক আপনাকে যেতেই হবে, কাজ করতেই হবে। আবার আপনি তো আপনার মতো করে কাজ করতে পারবেন না ওখানে, তো কেউ একজন থাকি যে আপনাকে সারাক্ষণ মানে ডিরেকশন দিতেই থাকবে, আর আপনাকে সেই অনুযায়ী মানে ভালো লাগা মন্দ লাগা থেকেও কাজ করতে হবে আপনাকে, যে এইটাই আসলে মানে একজনকে আমার কাছে বস মনে হয়। হিসেবে মানতে হবে, তিনি যা বলবেন সেটাই না ঠিক। না, অবশ্যই বস হিসেবে মানা তো খারাপ কিছু না, অবশ্যই একটা মেন্টরস এর দরকার হয়, কিন্তু ধরেন তার খারাপ কাজটাকেও আপনাকে মেনে নিতে হচ্ছে, ভালো কাজটাকেও মেনে নিতে হবে। নিজের স্বাতন্ত্র্যটা হয়তো কোথাও হ্যাঁ গিয়ে হ্যাঁ ক্ষুণ্ণ হ্যাঁ, হয়। নিজের যে থাকে না স্বকীয়তা, জি। সেটা থাকে না আসলে, এইটাই হচ্ছে জি। বিষয়। তবে সবকিছুরই তো প্লাস মাইনাস থাকে। উদ্যোক্তা হওয়ার পেছনেও তো কিছু মাইনাস পয়েন্ট থাকে না, যে এককভাবে নিজেকে সেখানে যুক্ত করতে হচ্ছে, ঝুঁকি থাকে এবং আরো অনেক কিছুই তো থাকে। তো উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্তটা কবে থেকে নিলেন? আসলে যখন আমি মানে চাকরি করতাম তখন তো ওই যে আর আরেকটা বিষয় বলে রাখি, যে আমি মেয়ে হওয়ার কারণে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরিবর্তন করতে হয়েছে। কিরকম? থাকে না যে একটা মেয়েদের যে একটা পেশাটাই কারণে আমাকে পরিবর্তন করতে হয়েছে, যে
মেয়েদের তো আসলে অনেক রেসপন্সিবিলিটি, আপনাকে ঘরে বাহিরে সমান এফোর্ট দিয়ে তারপরে আপনাকে কাজে যেতে হবে। জি তো দেখা যাচ্ছে যখন আমার ট্রান্সফার হচ্ছে তখন আমি যেতে পারছি না। তো এই কারণেই আসলে অনেক কিছু প্রতিকূলতা, মেয়েদের তো চরম প্রতিকূলতা আমি বলবো, কারণ যখন আমি অফিসে যাবো আমাকে সব গুছিয়ে রেখে যেতে হবে, তারপরে ফিরে এসেও আমাকে সব কিছুই করতে হবে। তো সেখান থেকেই আসলে আমার উদ্যোক্তা হওয়া। আর উদ্যোক্তা হতে গেলে তো যে একটু আগে যে আপু বললেন যে, বা আপনি বললেন হয়তো বা যে ব্যর্থতাও আমার, আবার সফলতাটাও জি, আমার। জি। হ্যাঁ, অবশ্যই উদ্যোক্তা হওয়া খুবই, মানে এটা কোনো সুখের বিষয় না। কেউ যদি মনে করে যে না আমি নিজে গেলাম নিজের মতো কাজ করলাম, না না, এটাতে আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। চোখ কান সব ক্ষেত্রেই খোলা রাখতে হয়, কিন্তু উদ্যোক্তা হতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে যে আমি উদ্যোক্তা হলাম, আসলে আমার মধ্যে সবসময় সৃজনশীলতাটা থাকতে হবে, না হলে আমি কাজ করতেও পারবো না আর আগাতেও পারবো না। আর চ্যালেঞ্জিং তো অবশ্যই, যে উদ্যোক্তা হতে গেলে যে আমি সফল হব এরকম ভাবার কোনো বিষয় নাই, জি কারণ আমি ব্যর্থ হতেই পারি আর ব্যর্থতা আসবেই জীবনে। যেমন আমার কাছে মনে হয় যে আপনি বেঁচে থাকলে, আমরা জন্ম নিলে যেমন আমাদের মরতে হবে, এটা একদম অবধারিত সত্য। অবধারিত। ঠিক আপনি বেঁচে যতক্ষণ আছেন আপনাকে সারাক্ষণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেতে হবে, আর এটা ওভারকাম করে টিকে থাকাটাই আমার কাছে মনে হয় যে আপনি তখনই সফল হবেন, যে আপনি ওভারকাম করতে পারছেন সবসময়। জি। এটাই। তো এই যে চ্যালেঞ্জিং যাত্রাটা আপনি শুরু করলেন, তো সেই সময় আপনার যে পার্টনার, তার কতটা সহযোগিতা আপনি পেয়েছিলেন, বা তার কি ইন্সপিরেশন আপনার প্রতি কতটা ছিল? মানে লাইফ পার্টনার, লাইফ বিজনেস পার্টনার, জি। পার্টনার। হ্যাঁ, না, বুঝতে পেরেছি। আমার হাজবেন্ড আমাকে সবসময়ই সাপোর্ট করেছে এবং এখনো করে। তার কাছ থেকে আমি শতভাগ সাপোর্টই পাই। সে চায় যে আসলে আমি যেন আমার নিজের যোগ্যতা কিছু করি, এইটা মানে তার আবার হচ্ছে সাদা মাটা পছন্দ না, যে আপনি সারাক্ষণ ঘর সামলালেন, বাচ্চা দেখলেন, এরকম কিছু না। তার ইচ্ছা যে আচ্ছা। আমি কিছু করি। সে কোন পেশাতে আছে? সেও বিজনেস করে, আমরা একই সাথেই দুজনে, আমাদের যে একটু আগে বললেন কনসার্ন লিমিটেড, জি। আমাদের ওই বিজনেসটা হচ্ছে লিফট, যেটা সাবস্টেশনের, আমরা এটা ইম্পোর্টার। আমরা দুজন মিলেই এই অফিসটাতে বসি, দুজন মিলেই আমরা অফিস করি। আর ও যখন হয়তো মানে আমরা এটাকে সুবিধা মতো সময় দুজনের মতো করে বসি। আচ্ছা, আপনার উদ্যোক্তা জীবনের শুরুটা কত সালে? এটা হচ্ছে যখন আমি এটা হবে 2014 সালে, 14-15 আচ্ছা, দিকে শুরু হয়েছিল কিভাবে? শুরু হলো। যখন আমি মানে চাকরি ছেড়ে দিলাম, খুব হতাশ, খুব মন খারাপ, কারণ যারা চাকরি করে বা কিছু একটা নিজের ইনকাম করে তখন আসলে বাসায় বসে থাকাটা তাদের জন্য অনেক অনেক কঠিন, অনেক কষ্টের। তো তখন মনে হলো যে কিছু করা উচিত, কিছু করা উচিত। তখন আমার হাজবেন্ডই প্রথমে আমার জন্যই এই ব্রোকারেজ হাউসটা, তিনি তখন বললো যে ব্যাংকে চাকরি করতে যখন, তাহলে তুমি এটা করতে পারো। তখন এই রংপুরে প্রথম আমরা 2003 না, এটা হচ্ছে 9 সালে সম্ভবত শেয়ার মার্কেট নিয়ে আসলাম। এটা একটা ব্রোকারেজ হাউস যখন আনলাম, তখন ওইটা শুরু করলাম আমরা দুজনেই। ও অবশ্য আগে থেকে চাকরি করতো, সে রংপুরে একটা হচ্ছে কম্পিউটার আলোর পথে জেলা পরিষদে ওইটারও পরিচালক ছিল। আর তাছাড়া আমাদের আরও অন্যান্য বিজনেস ছিল, কিন্তু মেইনলি ও আমার জন্য প্রথমেই এই ব্রোকারেজ হাউসটা আনে, যে আমি যেন এটা করে বাহ। বিজি থাকি, আমার কষ্টটা ভুলে থাকি। আপনার কথা ভেবেই আপনার জীবনসঙ্গী প্রথম এই ব্রোকারেজ হাউসটি শুরু করলেন। তো শুরুর পরের যাত্রাটা কেমন ছিল? কতটা সাড়া পাচ্ছিলেন রংপুরের মানুষদের? না, যখন আমি ব্রোকারেজ হাউসটা শুরু করি তখন কেউ ছিল না, আমি আর আমার মেয়ে আর একটা মানে কি বলবো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ছিল। আমরা তিনজন মিলে অফিসে বসে থাকতাম। আপনার মেয়ে মানে? আমার মেয়ে, মানে নিজের সন্তান? জি, জি, ও, মানে অনেক বড় হয়ে গেছিল তো? হ্যাঁ, আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা। বাহ। তারপর? তারপর তো ওই যে আমি, আমার মেয়ে আর হচ্ছে একটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকতাম, সারাদিন কোনো লোক আসতো না। তারপর খারাপও লাগতো যে আসলে কেউ নাই। তার প্রথম আমরা রংপুরের লোককে তখন শেয়ার মার্কেট বোঝালাম। তখন একটা আবার কথা ছিল যে শেয়ার মার্কেট মানে ধস, এরকম সবার মাথায় একটা চলছিল। পরে আমরা প্রত্যেককে লোককে ডেকে ডেকে ফ্রি সেমিনার করতাম। ফ্রি সেমিনার করে তারপর তাদেরকে বোঝাতাম যে আসলে এরকম।
সেইভাবে তখন আবার সরাসরি ইয়েও ছিল না আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লাইন, আমরা প্রথমে ফোনে ট্রেড করতাম, ফোনে শেয়ার কিনে দিতাম, লাভ হতো, এরকম করতে করতে অনেক লোক হয়ে গেল। তখন এত বেশি ভিড় যে তখন আমরা আসলে প্রায় 7,000 অ্যাকাউন্ট হয়ে গেল। তখন বেশ আলহামদুলিল্লাহ আমরা তখন বেশ সফল ছিলাম। মানে আচ্ছা, তারপরে যে আপনারা কনসার্ন লিমিটেড শুরু করলেন সেটি কবে? এটা 2015-র দিকে হবে। আচ্ছা, সেটি কি যে বলছিলেন লিফটের? জি লিফট, জেনারেটর, সাব স্টেশন এগুলো। আচ্ছা, ব্রোকারেজ হাউস থেকে আসলে এটা আসবার পেছনে কারণটা কি? না, ব্রোকার হাউসটা এখনো আছে, কিন্তু ওই সময়টা সারা বাংলাদেশে শেয়ার মার্কেট এত ধস নেমে গেল যে লোকজন তখন খুব খারাপ অবস্থা। তারপর আমাদের ব্যবসাও ফল করলো, কারণ এটা খুবই স্বাভাবিক, যেহেতু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে যখন খারাপভাবে চলে তখন দেখা গেলো যে তখন জীবন জীবিকার জন্য আমাকে ট্র্যাক চেঞ্জ করতে হলো। তখন আমরা এই যে লিফটের বিজনেসে চলে আসলাম। জি, তারপর আমি এখানে একটু অ্যাড করি। অবশ্যই। সেটা হচ্ছে যে আর আমি 2019 সালে কিন্তু আমার একটা ইজি গ্রুপ আছে, এটা এটা এন্টারপ্রেনার গ্রুপ। হ্যাঁ জি এইটা আমি করোনার সময় শুরু করি। হ্যাঁ, তখন হচ্ছে কি আমার মেয়ের মানে ফ্রেন্ডের মা, উনি ওই সময়টা তো করোনার সময় আসলে মানুষের জব চলে গেল, তখন তো মানুষ খুব মানে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেল, খুব খারাপ অবস্থা ওই সময়টা। আমার মেয়ের বান্ধবীর মায়ের হচ্ছে ডিভোর্স হয়ে গেল। বেচারির কি কারণ সে কিছু জানে না, সে একটা লক্ষ্মী মন্তব্য যেটা বলে, আমি তো বাইরে বের হই, কিন্তু উনি সারা জীবন ঘর আর স্কুল করেই খুব মানে কাটালেন। মহিলা অনেক সুন্দরীও ছিলেন। তো ওই সময়টা 22 বছর সংসার করার পর ওনার ডিভোর্স হয়ে গেল, কি কারণ উনি জানেন না আজও। তখন ওইটা দেখে আমার অনেক খারাপ লাগলো যে এইটা সম্ভব, আমি যে সংসার মানে তিলে তিলে খেয়ে না খেয়ে তৈরি করছি, কোনো একটা অজানা কারণে আমাকে ঘর থেকে বের হয়ে হতে পারে, মানে এক কাপড়ই এটা কখনো হয়। তখন এই যে কষ্ট থেকে তখন আমি তখন উনি আমার কাছে প্রায়ই আসতেন, বলতেন যে আসলে কি করবেন, মানে কষ্ট পেতেন খুব। তখন ওনাকে দেখে আমার খুব খারাপ লাগতো। তারপর আমি তখন ভাবলাম যে আচ্ছা, ওনাকে বলতাম যে ভাবি আপনি কি কি ভালো পারেন সেটা বলেন তো। তো ওই সময় তো উনি আসলে অনেক শকড কি করবে। তখন একবার বলতো যে আমি মশলা ভালো বানাতে পারি, একবার বলতো আচার করতে পারি। তখন আমি ওনার ওই প্রোডাক্টগুলো নিয়ে আমি নিজেই অফিসে বসে বসে সবাইকে ফোন দিতাম যে এরকম আমাদের এখানে আচার পাওয়া যাচ্ছে, হোমমেড মশলা পাওয়া যাচ্ছে, নিতে পারেন। তারপরে এরকম করে করে ভালো, তখন দেখলাম যে ওই সময়টা এত বেশি ক্রাইসিস বেড়ে গেল যে মানুষ আসলে কি করবে। তখন সবাই আমারই দ্বারস্থ হলো, দেখলাম যে এত কাছাকাছি মিশতাম কিন্তু এত প্রবলেম এটা বুঝতাম না। তারপর দেখা যেত যে অনেক মানুষ হয়ে গেল আমার সাথে, আমরা শুরু করলাম 40 জন। তখন আমি আমার অফিসটাকে একটা শোরুমের মতো করে বানালাম। তখন দেখা যেত যে যে যেটা ভালো পারে, কেউ হ্যান্ড পেইন্ট করতো, কেউ হয়তো বা ওই আচার মশলা, তারপর কেউ হোমমেড ফুড তৈরি করা শুরু করলো। তখন আমরা ওই 40 জন মানে মিলে আস্তে আস্তে শুরু করলাম একটা, তখন ওইটার নাম দিলাম ইজি গ্রুপ। তখন দেখা যাচ্ছে যে ধরেন অনেকে ভালো হ্যান্ড পেইন্ট করে না, করতে পারছে, মশলাটা বানাতে পারছে, কিন্তু মশলাটা কিভাবে সংরক্ষণ করতে হয় এটা জানে না। তারপর কিভাবে মার্কেটিং পলিসিটা কীরকম ওইটাও জানে না। মানে এরকম অনেকের অনেক সমস্যা ছিল। ধরেন সেলাই করছে কিন্তু এটা ডিজাইনটা আর একটু ভালো করলে, প্রশিক্ষণ দিলে উনি আরও কত সুন্দর করে করতে পারবে, বা ওনার কারা হবে, মানে ভোক্তা কারা হবে, ওনার কাছ থেকে কে জিনিসটা নিবে, এরকম করে তখন আমরা ওই যে ইজি গ্রুপ শুরু করলাম। আমার রুমের মধ্যেই একটা শোকেস বসালাম, ওখানেই যার যেটা ছিল কাপড় বা সুই সুতার কাজের জিনিস, কুশন কভার, বেডশিট সব কিছু একপাশে শুরু করলাম আমরা। তারপর দেখলাম যে আস্তে আস্তে এটা মানুষ অনেক পছন্দ করতে শুরু করলো। তারপর ভাবলাম যে এটা তো আসলে একবারই পছন্দ হওয়ার মতো হয় না। তখন আমি সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে লিঙ্ক আপ শুরু করলাম। যেমন রংপুরে বিসিক, প্রথমে আমি নিজেই আমি তো আসলে আগে উদ্যোক্তা ছিলাম না, আমার লাইফটা তো আসলে একদম কর্পোরেট লাইফ ছিল। উদ্যোক্তা হওয়ার জন্য তো আসলে আমার নিজেরও শেখা দরকার।
তখন আমি রংপুর বিসিক থেকে প্রশিক্ষণ নিলাম। এরকম করে করে আমি আগে নিজেই প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম, যে আমি যে এনাদেরকে ট্রেন আপ করবো বা সামনে নিয়ে যাব কিভাবে কি করতে হবে। তখন আমি মানে নিজে প্রশিক্ষণ নিয়ে আমিও বুঝতে পারলাম যে আসলে এরকম করা উচিত। তারপর অনলাইনে একটা আমরা পেজ খুললাম, ইজি গ্রুপ নামে। তারপরে যে যে যেই দিকে ভালো পারছে তখন তাদেরকে আমি সেইভাবে সরকারি বেসরকারি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করলাম, এবং করে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো, অনেকেই মানে আমাদের এখানে যে এক একটা উদ্যোক্তা আছে, আপনি গল্প শুনলে অবাক হবেন যে এক একটা উদ্যোক্তার এক এক রকমের জীবনের গল্প। আমরা কয়েকটা গল্প শুনি। হ্যাঁ, আচ্ছা বলি আমি। যেমন আমার এখানে একটা পারভিন নামে মেয়ে আছে, ও যখন প্রথমে আমাদের অফিসে আসলো, তারও মায়ের ক্যান্সার হয়েছিল। তখন সে ক্যান্সারের আক্রান্ত মাকে দেখতে গেছে, গিয়ে ওর হচ্ছে মা মারা গেল। তারপর তার 3 কন্যা সন্তান ছিল। হঠাৎ করে তার কাছে তার স্বামী চিঠি আসলো। পরে দেখে যে তার স্বামী হচ্ছে কি বলে, তাকে ডিভোর্স দিয়েছে। ও তো বুঝতে পারেনি যে কি, যাই হোক আমি অবশ্যই এটা অত ভালো জানি না। পরে শুনলাম যে রিসিভ করলেই নাকি ডিভোর্স হয়ে যায়। ওর ডিভোর্স হয়ে গেল। ওরও মানে তখন ও কি করবে বুঝতে পারছে না। অনেক চেষ্টা করলো হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার, আমরাও অনেক চেষ্টা করলাম যে কি কারণ বসি বা কি কারণে এরকম হলো। কিন্তু তার হাজব্যান্ডের একটা যুক্তি যে তার আসলে ছেলে সন্তান নাই, সে আর তার বউকে নিতে চাচ্ছে না। যাই হোক, এখন ওইটা কেস চলছে, এখন ওটা শেষ হয় নাই। আর একটা বিষয় হচ্ছে খারাপ লাগার, যে ওর যে দেনমোহরানাটা পেল সেটা ছিল তার ওই সময়ে 36,000 টাকা। কিন্তু 36,000 টাকা আমি 14 বছর আগে যেটা ছিল, সেই 36,000 টাকা আমি আমার মাধ্যমে আজকে প্রোগ্রামের মাধ্যমে একটা কথা বলতে চাই, যে সময়ের সাথে সাথে যেন দেনমোহরের টাকাটাও যেন বাড়ে। কারণ আজকে যেমন আমার বিয়ে হয়েছে, আমার যে টাকাটা দেনমোহরানা আছে, এটা কি 30 বছর পরে তো এটার থাকে না, ভ্যালু তো অ্যাড করতে হবে আমার মনে হয়। কারণ ওই মেয়ে তখন ওই 36,000 টাকা দিয়ে আসলে তার 3টা মেয়েকে নিয়ে সে কী করবে। সেই মেয়েটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, তার 3 কন্যা সন্তানও অনেক সুন্দর। তখন ওরা কি করবে, মেধাবীও বাচ্চাগুলো কি করবে। তখন প্রথমে ছিল, কিন্তু ওর বাবা সম্ভবত ছিল ড্রাইভার। সে এসে ড্রাইভিং শিখলো, মানে তার 3 বাচ্চাকে নিয়ে সে কোথায় যাবে। তখন সে হচ্ছে তার মাথায় আসলো যে আমি কিছু করতে না পারলে অটো তো চালাতে পারবো, যেটাকে আপনারা সিএনজি বলেন, মানে হ্যাঁ সেটা চালাতে পারবো। তখন ও ওটা শিখলো, আর কিছুক্ষণ পরপরই সে ফিট হয়ে যেত যে আসলে তার কি করা, তার আসলে কি হবে। তখন যাই হোক সে আসলো, তখন আমরা ওকে অনেক প্রশিক্ষণ দিলাম যে আসলে ও কী কাজটা ভালো পারে। দেখা গেল যে ও প্রতিটা কাজই অনেক ভালো পারে, সেলাই বলেন বা রান্নার কাজই হোক। তখন ওকে কৃষি বিপণন রংপুরে, যে ওরা আমাদেরকে অনেক ভালো অনেক হেল্প করে। ওরা একটা ফুড প্রসেসিং এর উপরে ওরা একটা ওদের একটা প্রজেক্ট আসলো, যে রংপুরে অনেক আলু নষ্ট হয়ে যায়, এই আলুটা আসলে ফুড মানে প্রসেসিং করে যেন করে খাবারগুলো বিক্রি করতে পারে লোকজন। তখন আমরা ওকে ওনার কাছে নিয়ে গেলাম। তারপর উনি ওখান থেকে আমার কথা শুনে ওই ভদ্রলোকের অনেক খারাপ লাগলো। তখন উনি একজন শেফের কাছে, ওই আপুটা সম্ভবত, হ্যাঁ উনি শেফেই ছিলেন, উনি ওকে তখন বিনা পয়সায় 6 মাসে একটা ট্রেনিং দিলেন। দিয়ে তারপর ও হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সফল উদ্যোক্তা। কিন্তু প্রথম অবস্থাটা যখন ও শুরু করেছিল, দেখেন তখন ও রাস্তার পাশে, তার বাড়ির সামনে একটা ড্রেন, বর্ষাকালে মাথায় পানি পড়ে, খুব খারাপ অবস্থা। সেখান থেকে আল্লাহর রহমতে ও এখন বেশ ওভারকাম, মানে যোদ্ধা। আমাদের এক একটা নারী উদ্যোক্তা হচ্ছে এক একজন যোদ্ধা, যেটা দেখলে যে কারো মানে চোখে পানি চলে আসবে এবং মানে নতুন করে বাঁচারও পাবে। আমরা এক এক দিন একটা সব মাসে একটা সব দিন রাখি যে শুধু কাউন্সেলিং করার জন্য। যখন একটা মেয়ে আসে অনেক কষ্ট নিয়ে, তাদের বাচ্চারা ভাবে, ব্লেম দেয় যে তোমার জন্য আমার এরকম হচ্ছে, আল্লাহ আমার এরকম নাও করতে পারতেন, মানে এরকম অনেক অজুহাত থাকে। কিন্তু যখন একজন উদ্যোক্তা তার গল্প বলা শুরু করে, তখন আরেকজন ভাবলে যে ইস, ওনার চেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক বেটার লাইফ। মানে এই আমরা এই টাইপের, মানে আপনারা ওপেন একটা অ্যাটমসফিয়ার রাখবার চেষ্টা করেন, ওয়ান টু ওয়ান না করে। না, 1 to 1 তো আমরা এটা করি, কিন্তু যখন পারমিশন থাকে, ও যদি বলে যে হ্যাঁ আপু, ও বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, বলছে যে আমি আজকে এইভাবে উঠে এসেছি বা এরকম একটা অবস্থায় ছিলাম,
তো এই কষ্ট থেকে যেন হচ্ছে আমরা থাকি না যে অনেকে নিজেকে ব্যর্থ ভাবা শুরু করি, আল্লাহকে দোষারোপ দেই, নিজের ভাগ্যকে দোষ দেই, এরকম কিন্তু আমরা করি ন্যাচারালি যখন কষ্টের মধ্যে দিয়ে অনেকে যাই। হতাশা থেকে আত্মহননের পথও হ্যাঁ, বেছে এটা নেন। যাতে না করে সেই কারণে আমরা হচ্ছে মানে একটা মিটিং এরও ব্যবস্থা করি এবং ওরা যেন বলতে মানে আমার গল্প শুনে যে ওই মেয়েটা যখন এসে বলে যে আমি ড্রেনের উপরে দাঁড়িয়ে ইয়ে করেছি, মানে খাবার বিক্রি করতাম, তো ও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার বানায়, ওর প্রতিটা খাবারের অনেক টেস্ট। তো দেখা যাচ্ছে যে ও তখন এটা এসে মানে ওর গল্প শুনে তখন আরেকজন ভাবে যে বাবা আমি তো বাসায় গেছি, আমাকে তো রাস্তায় বের হতে হচ্ছে না, বা আমি বাসা থেকেই ভালো কিছু করতে পারছি। মানে এই কষ্টটা যেন না থাকে। বাচ্চারাও অনেক সময় দেখা যাচ্ছে বাবা মাকে দোষ দেওয়া শুরু করে যে আমাদের লাইফ অন্যদের মতো হতে পারতো, আমরা কেন এরকম ঘরে জন্ম নিলাম, থাকে না একটা কষ্টের মধ্যে দিয়ে যাওয়া। তো এইটা যেন না হয়, আমরা এই সময় বাচ্চাদেরকেও ডাকি যে এসে যেন গল্পটা শোনে যে তারা কিভাবে চলছে। কখনো কি পুরুষদের ডাকেন, মানে স্বামীদের যারা অনেক সময় মোটিভেট করে না ওয়াইফদের? হ্যাঁ, আমরা চেষ্টা করি যে অনেক পুরুষ আছে ভালো যে তার ওয়াইফকে নিয়ে আসে, যে ওর সময় কাটে না বা পরিবার সময় দিচ্ছে না, বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু বাবা মাকে সময় দিতে চায় না। দেখা যায় তখন সেও ডিপ্রেসড হয়ে যায় যে আচ্ছা আমি সংসারের জন্য শুধু ঘানি টেনে গেলাম, বা তার সময় কাটছে না। দেখা যায় হাজবেন্ডরাই উইলিংলি নিয়ে আসে যে আপনি যে একে একটু কাজে লাগান বা ও আপনার কিছুর সাথে যুক্ত হতে পারে কিনা, এরকম হাজবেন্ডরাও আসে। গল্পগুলো শুনে আমি এটাই ভাবছিলাম যে আপনি শুধু যে নিজে এগিয়ে যাচ্ছেন তা নয়, সেই সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন আরো বহু মানুষকে, এবং আপনি নারীদের এগিয়ে যাবার জন্য লোনের ব্যবস্থা করা অথবা এতিম কন্যা শিশু যারা হয়তো সেইভাবে সুবিধা পাচ্ছে না তাদের দায় দায়িত্ব নেওয়া থেকে শুরু করে আরো নানান রকম কাজ আপনি করে চলেছেন প্রতিনিয়ত। তো এই যে লোন দেওয়ার ব্যবস্থাটা আপনি প্রথম কবে থেকে শুরু করলেন এবং সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই, কতটা সাড়া পেলেন? হ্যাঁ, এইটা হচ্ছে যখন একটা মানে কর্মহীন অসহায় মানুষ আসে, তার কাজ করার প্রবণতা খুব বেশি। যে আসলে এটা আবার তাকে দিই না যে যার ইচ্ছা এসে চাইলো সেরকম না। আচ্ছা, মানে যার মধ্যে কাজ করে খাওয়ার প্রবণতাটা খুব বেশি, শেখার আগ্রহ বেশি, এরকম মানুষকে অসহায় হতে হবে। হ্যাঁ, আমরা বেছে বেছে হচ্ছে তাকে লোন দিই, আর এটা একদম বিনা সুদে। আচ্ছা। যে আমার কাজ করার ইচ্ছা কিন্তু আমি করতে পারছি না, টাকা তো লাগবে মূলধন অবশ্যই। নেই। হ্যাঁ, জি। আর ব্যাংকও তো মানে কিছু না থাকলে আপনাকে লোন দিবে না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিনা সুদে তাকে 6 মাসের জন্য একটা লোন দেই। যদি তার কখনো আবার লাগে, এটাকে কর্জে হাসানা বলে। হ্যাঁ, আচ্ছা। যদি কখনো আবার তারপরে লাগে, আবার আমরা ব্যবসাটাকে একদম খুব কাছ থেকে সুপারভিশন করি যে সে আসলে ভালো করছে কিনা বা কি, এরকম করে আমরা তাদেরকে একটা লোন দিই। আর কন্যা শিশুর কথা বললেন, যেটা হচ্ছে আমরা এতিম বা একদম বাবা মা কেউ নেই, বা সেই বাচ্চাটা মেধাবী অদম্য, তার পড়ার অনেক ইচ্ছা, সে পড়তে চায়, এরকম বাচ্চাকে আমরা আসলে সহযোগিতা করি যে সে যেন কিছু একটা করে খেতে পারে ভবিষ্যতে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবার জন্য তো আপনারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, ওই যে কাউন্সিলিং, মাঝখানে আমার এখানে ম্যাক্সিমামই যারা আসে তাদেরই প্রত্যেকেরই দেখা যাচ্ছে কোনো না কোনো মানসিক সমস্যা থাকেই। একটা সময় সে মানুষ কেন যেন হতাশাগ্রস্ত হয়ে যায়, সবাই এটা না, তবে আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি যে হতাশাগ্রস্ত হয়। তো এটা যেন না করে, থাকে না ওই যে অনেকে তো ভাবে যে সুইসাইড অ্যাটেম্প করে, তাই এটা যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করি যে তার সমস্যাটা কি 1 to 1 আগে শুনি, তারপর সমাধানের চেষ্টা করি আমরা। এবার মানসিক স্বাস্থ্য সেবা আমরা দিয়ে থাকি। আপনারা কতজন মিলে কাউন্সিলিং করান? এটা করার সময় প্রথমে আগে আমি শুনি যে আসলে তার কি, তারপরে ওই যে বললাম আমরা তখন চেষ্টা করি যে তাকে একটা ইয়েতে প্রথমে 2-3 জন তার সাথে কথা বলে যে দেখো আমারও এরকম সমস্যা ছিল, বা আমার বাচ্চারা আমাকে ভুলে গেছে, বা এরকম যার যেরকম প্রবলেম, বা আমার হাজবেন্ড, যেটার ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে মেয়েদের, যেটা যে হাজবেন্ডরা কাজ করার সময় পাশে থাকে না। এইটা একটা বিষয় আমাদের দেশের সমাজে, যেটা সমস্যা দেখি যে, আর মানে আর মেয়েদেরও একটা সমস্যা আছে, যতক্ষণ না হাজবেন্ড হচ্ছে আপনার মিসবিহেভ করবে না, কষ্ট দিবে না, বা থাকে না যে নিজ থেকে করতে হবে কিছু, এই স্বাবলম্বিতাটা হওয়া উচিত প্রতিটা মানুষের, এটা থাকে না, তখন হয় এটা। আর আমরা চাই যে তখন হাজবেন্ডকে নিয়েও যদি সমস্যা হয়, যে হাজবেন্ডকে চেষ্টা করি যে বুঝানোর যে এটা না করলেই মনে হয় ভালো,
তা এভাবে আমরা হাজবেন্ডকেও বোঝানোর চেষ্টা করি। আপনি তো পরিবেশ কর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন, একটু জি। শুনি বিস্তারিত। পরিবেশ আসলে আমরা যে এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই করোনাও তার একটা সম্প্রতি চিকুনগুনিয়া, আপনার ডেঙ্গু, এরকম জি। অনেক কিছু হচ্ছে। জি। তারপর এখন তো আমাদের চারপাশে একদম বজ্র আবর্জনা ফেলে বিচ্ছিরি অবস্থা। জি। সবকিছু মিলায় আমরা আসলে এটাতে এফেক্টেড হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখোমুখি আমরাও। আর অকারণে যে গাড়ির হর্ন বাজে, তারপর আপনার শ্বাসকষ্ট হয়, কালো ধোঁয়ায়, এটা যেন না হয়। কারণ আমাদের যতটুকু সময় বাঁচা দরকার আমরা সেটা সারভাইভ করতে পারছি না, আবার বেঁচে থাকলেও বিভিন্ন রোগ নিয়ে আমরা বাঁচছি। সুস্থভাবে বাঁচতে পারছি না। এটা যেন না হয়, এই জন্যই চেষ্টা করি যে মানে পরিবেশ নিয়ে কাজ করার, যে আমরা বজ্রটা যেন যেখানে সেখানে না ফেলি। যে দেখা যাচ্ছে যে আমাদের রংপুরে একটা সমস্যা, যে এটা যে একটা গোছানো শহর হবে, গ্রিন ক্লিন সিটি, এটা তো আমরা সবাই স্বপ্ন দেখি। ঢাকা শহরেও এটা একদম মানে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। আস্তে আস্তে দেখলাম যে রাস্তার দুই পাশে এত ময়লা আবর্জনা করে রেখেছে, আর এত দুর্গন্ধ। তো এইটা থেকে আসলে মানে এই যে একটা স্বাভাবিক জীবন যে এখানে ব্যাহত হচ্ছে, আমাদের তো এটা চিকিৎসা করতে তো অনেক টাকা চলে যাচ্ছে না, এটার জন্য তো আমরা সামাজিক, মানসিক, আপনার হচ্ছে আর্থিক, বিভিন্নভাবে দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা যাতে না হয়, আমাদের বাচ্চারা যেন একটা সুন্দর খেলার মাঠ পায়। একটা আমার যেমন একটা ইচ্ছা, যে যদি সরকার এরকম করতো যে মানুষ আমাদের যেমন আমরা ইন্ডিয়াতে এটা নাই, বাংলাদেশে যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন অসুখ বিসুখ থাকে না, যে আমাদের এখন থাইরয়েড, তারপর একটু আগে আমি বলছিলাম যে আমি এটার শিকার, তারপর ডায়াবেটিক্স, হাই প্রেশার, এগুলো যাতে না হয়, এটার জন্য যদি সরকার বিদেশের মানে ইন্ডিয়ার মতো একটা ব্যবস্থা করতো, যে যোগা থাকবে একটা নির্দিষ্ট মাঠে, এটা সরকারেরই হয়তোবা তাকে কিছু টাকা দিল, বা কেউ ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে, করে যদি আমরা এই ছোট থেকে বাচ্চাদেরকে এটা শেখাই। কারণ এখন এই যুগে বাচ্চারা তো এত বেশি ফোনে অ্যাডিক্টেড, জি। তার ডিভাইস নিয়ে ব্যস্ত। এটা যদি না হয়ে আমরা ছোট থেকেই বাচ্চাকে শেখাই যে এটা করলে আমার শরীর ভালো থাকবে। স্কুলগুলোতে কিন্তু ওইভাবে যে একদম প্রতিটা স্কুলে এটা হয় না, যে খেলাধুলা বা ব্যায়াম, শরীরচর্চা এটা যদি করে, আমার মনে হয় এটা খুবই ভালো। এখন আসলে তো প্রতিযোগিতামূলক সময় এবং সবাই এত বেশি ব্যস্ত, একাডেমিক পড়াশোনার ভিতরে বেশি আবিষ্ট থাকে আর কি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেশে, আমার মনে হয় না যে বাহিরে আমাদের দেশের মতো করে একদম সারাদিন পর পর এই বিষয়টা আমাদের দেশেই। যেমন আপনি মোটামুটি পড়াশোনা করেছেন, অথচ কত সফল। আমরা একটু আপনার বই নিয়ে শুনতে চাই। অনেকক্ষণ ধরে বুনো ছায়া আমাদের সামনে আছে, কিন্তু আমরা এর সম্পর্কে কিছুই জানতে পারছি না। বলুন, কবে লিখলেন একটু? এটা আমার এই বইটা বের হয়েছে গত বইমেলায়। হ্যাঁ, এটা গত বইমেলায় বের হয়েছে। অনেক আগে থেকে লেখালেখির সাথে যুক্ত, কিন্তু মনে হলো যে আমার বোন, ও হচ্ছে আপনার ও চারুকলা শিল্পী, ও বললো যে আপু, তোমার এই যে বইটা হচ্ছে, তুমি তো লেখালেখি সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো একটা বই আকারে বের করো, যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম দেখে যে তুমি একটা বই লিখেছো। এই জন্যই আসলে তখন ওই কথা থেকেই মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা বই তো লেখাই যায়। মোস্তাফিজুর রহমান লিখন কে? উনি আমার হাজবেন্ড। বুঝতে পেরেছি, তাকে আপনি বইটি উৎসর্গ করেছেন। এবার এই বইটি আপনার হাতে তুলে দিতে চাই আমরা, এবং আপনার কাছ থেকে আপনার এই লেখা একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। ধন্যবাদ। চেষ্টা করি। আচ্ছা। প্রতিশোধের রং। প্রতিশোধের রং কি কালো নাকি লাল? যন্ত্রণার রঙে কি আঁকা যায় তার জাল? শীতল বরফ নাকি দেহের শিখা? প্রতিশোধের শরীরে কোনটা ঠিক লেখা? চোখে আগুন অথচ ঠোঁটে শান্তি, মনে ভাঙা ঢেউয়ের ক্রমাগত কান্তি। আঘাতের বদলে আঘাতের হিসেব, প্রতিশোধ তো বোঝে না ক্ষমার গল্প শিল্প। পাহাড়ে বয়ে যায় প্রতিশোধের ধারা, সমুদ্রের ঢেউ যেন ছুতে চায় তারে, কিন্তু কি মেলে শেষে? এক ফাঁকা আকাশ। প্রতিশোধ শুধু বাড়ায় বুকের কষ্টের বাস। আসলে প্রতিশোধ কখনই পূর্ণতা আনে না, শান্তি চায় হৃদয়, প্রতিহিংসা তা মানে না।
মুছে দাও বিষাক্ত রং, আঁকো নতুন ছবি, ক্ষমার আলোয় ভাসুক প্রতিটি ছবি। ধন্যবাদ। চমৎকার। এই কবিতা অনেক লেখার ধন্যবাদ। প্রেক্ষাপটটা একটু শুনি, কেন লিখলেন, কার উদ্দেশ্যে লিখলেন? কারো উদ্দেশ্যে না, দেখা যাচ্ছে যে আমাদের সমাজটা এখন হচ্ছে কি, আপনি আমাকে কিছু একটা বললেন, যা মনে আসলো ফেসবুকেই হোক, মানে যে যেখানে যা সেখানে ইচ্ছা লিখে যা দেয়। ইচ্ছা তাই বলে দিলাম, লিখে দিলাম। আপনার কেমন লাগলো না লাগলো সত্য মিথ্যা যাচাই করলাম না, আমি আবার আপনাকে ট্রল করা শুরু করলাম, রাইট। আসলে সত্যতা যাচাই না করে। জি। তখন আবার আরেকজনের মনে হচ্ছে যে আমাকে নিয়ে এটা বললো, ঠিক আছে আমিও বলি। যে প্রতিহিংসাটা এত মারাত্মক আকারে হচ্ছে, আর এটা জি। যে কত ভয়াবহ, কারো মধ্যে যে একটা থেমে যাওয়া, জি। অপেক্ষা করা, এই বিষয়টা আমাদের মধ্যে নাই। এখান জি। থেকে এই লেখা অসহিষ্ণু হয়ে পড়েছে আমরা। জি জি জি। একদম সময় উপযোগী আপনি একটি কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনালেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরকম কি নিয়মিতভাবে লিখবার ইচ্ছা আছে, বই বের জি, করবার জি। ইচ্ছা আছে? বই বের করবো কিনা জানি না, তবে আমি নিয়মিত লিখি। আমার লেখা অনেক পত্রিকায় বের হয়। সেটা কি শুধু কবিতা? না, লেখাও বের হয়। কলাম যেটাকে আমরা আমি জানি। কলাম ঠিক না, গল্প আকারে লিখি। আচ্ছা। আচ্ছা। তো আপনার এই যে এত সমাজসেবামূলক কাজ, আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন, তো এই এত মেয়েদের গল্প আপনি আমাদেরকে দু একটা গল্প যেমন বললেন, তো এই গল্পগুলোকে কি আপনি তুলে আনার চেষ্টা করছেন বা ইচ্ছে আছে? আমার ইচ্ছা আছে যে আমি এক একটা মেয়ের যে জীবন, তারা যে এখন কিভাবে সফল হলো, তাদেরকে নিয়ে আমি একটা বই বের করতে চাই। বাহ, এটা আমার চমৎকার। ইচ্ছা আছে। আমরা এই উইনিং স্টোরিগুলো অবশ্যই শুনতে চাই, কারণ অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে। সুস্মিতা কিছু বলছিল। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে অনুপ্রেরণা দেবার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি করছেন। অনেকেই যেখানে ভাবে যে জীবনের হয়তো এটাই শেষ, হতাশ হয়ে পড়ে, তো সেই মানুষগুলোকে আপনি নতুন করে আশার আলো দেখাচ্ছেন। তো ভবিষ্যতে আরো বড় পরিসরে, মানে এখন তো আপনি রংপুরের মধ্যে করছেন, তো ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কিছু করার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, যদি আমি কারোর মানে সহযোগিতা পাই, কারণ আসলে আমার একার পক্ষে এত করা সম্ভব না। অবশ্যই। তারপরেও বলবো যে আমি ঢাকার অনেকজনই আমার সাথে যুক্ত আছেন, চিটাগংয়ে আছেন, তারপর নেত্রকোনা, এরকম দেশে বিভিন্ন জায়গা আছে, ওরা আমার সাথে 1 to 1 কথা বলে এবং আমি তাদেরকে অনুপ্রেরণা দিই। যেমন একটা আমার পরিচিত আপু আছেন, উনি ইয়েতে থাকেন, চিটাগংয়ে, শুক্লা আপু, ওনার 2 বাচ্চাই বিদেশে থাকে, পড়াশোনা করে। উনি খুব বোর ফিল করে যে কি করবে, কষ্ট যে আমি সারা জীবন কি খালি সংসারই করব, তারপরে বাচ্চাদেরকে উনি কাছে পাচ্ছেন না। তো উনি তখন উনি আমার হচ্ছে ফ্রেন্ড, হাজবেন্ডের ফ্রেন্ড, উনি আমার সাথে কাজ করেন, ওনাকে আমি অনুপ্রেরণা দিই। উনি ডিপ্রেশনে ছিলেন অনেক দিন, কিন্তু আমি বলছি যে আপু না। তারপরে এখন উনি দেখি জোরে সোরে ইয়ে করে। ও আমরা প্রতি বছর মেলার আয়োজন করি, হ্যাঁ, পর্যটন মোটেলের সাথে আমার একটা চুক্তি আছে রংপুরে। ও ওখানে হচ্ছে প্রতি বছর আমরা 6 বছর থেকে মেলা করছি। উনি গিয়েছিলেন ওই মেলাতে, ঢাকা থেকেও যায় আমার মেলাতে অ্যাটেন্ড করতে। কোন সময়টায় মেলা হয়? এটা আমরা ফেব্রুয়ারি মাসে করি, মানে আচ্ছা। আপনার পহেলা ফাল্গুনটাকে মাথায় রেখে, ভ্যালেন্টাইন মাথায় রেখে, একটা শীত শীত ব্যাপার থাকে তখন, উত্তরবঙ্গে তো অনেক শীত হয় ওই সময়টা থাকে। তো এরকম আমার সাথে ঢাকারও অনেকেই যুক্ত আছেন, আমার সাথে কাজ করেন তারা, এবং তারাও চেষ্টা করছেন সফল হওয়ার জন্য, এবং তাদের সময়টা অনেক ভালো কাটছে। আচ্ছা, এই যে এত কাজ করছেন, ফান্ড কিভাবে আপনি কালেক্ট করেন? ফান্ডটা আসলে ওইভাবে কালেক্ট আমি করতে পারি না, তবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাকাই আমাদেরই চলে যায় আমাদের কাছ থেকে। সরকারি কোনো ফান্ড এই পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আপনি পেয়েছেন জয়িতা সম্মাননা এবং অদম্য গত বছর নারী। পেয়েছেন অদম্য নারী সম্মাননা। সেই পুরস্কারগুলো আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে? পুরস্কার যে কারো ভালো লাগে, আর এটা কাজের গতিকে বাড়িয়ে দেয়। পুরস্কার তো অবশ্যই, আমি এটাকে মানে পেয়ে আমি ব্লেসড যে আরো আমার কর্মস্পৃহাকে বাড়িয়ে দিয়েছে। অবশ্যই আপনারা কাজ করেন তো অবশ্যই পুরস্কারের জন্য না, তবে পুরস্কারগুলো আপনাদের হাতে যখন ওঠে তখন ভালো। হয়তো অন্য নারীরা কিংবা অন্য কেউ হয়তো অনুপ্রাণিত হয়, হ্যাঁ। এবং তাদের জন্য আজকের অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যদি কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই আমার সাথে যারা কাজ করে তারাও বলে যে আপু আপনার মতো হতে চাই। আমিও বলি যে এইভাবে এইভাবে করো, হয়ে যাবে। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে সৃষ্টিকর্তা কখনোই মানুষকে বিরূপ ভাব পোষণ করেন না। যে যখন যেমন করে কাজ করবে তার ফল অবশ্যই সে পাবে, এবং প্রতিটা কাজের জন্য মানুষের একাগ্রতা থাকা উচিত, একদম লেগে থাকা উচিত, শেষ দেখা না পর্যন্ত ছাড়া উচিত না।
আর নিজেকে অসহায় বা ইয়ে ভাবার কোনো কারণ নাই, কারণ আজকে মানে আমার মধ্যে কর্মস্পৃহা চেষ্টা থাকলে আমি একদিন ইনশাল্লাহ এগিয়ে যাব। আর এটা প্রতিটা আর আরেকটা কথা বলতে চাই যে প্রতিটা মানুষ, নারী পুরুষ বলবো না, বাংলাদেশের মেয়েরা তো খুবই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এটা অনেকে স্বীকার করেন না, তখন নারীবাদী পুরুষবাদী এসব চলে আসবে, কিন্তু আমি এটার বিপক্ষে। আমি মানে সবাই সবার নিজের ঘরটা থেকে শুরু করব, মানে আমি ভালো না, মানে আমি আগে ভালো কাজ করা শুরু করব, তারপর আমি অন্যকে ভালো বলতে মানে চেষ্টা করব। এটা করে যে আমার ঘরটাকে আমি সামলাবো, আমার বোনকে আমি হেল্প করব, মাকে আমি হেল্প করব, আমার তারপর যখন আমি বৈবাহিক জীবনে যাব তখন আমার ওয়াইফকেই অবশ্যই হেল্প করব। এইটা ভেবে যদি আমরা শুরু করি তাহলে আমার মনে হয় যে ডোমেস্টিক ভায়োলেন্সটার একদমই থাকে না, মেয়েদের প্রতি যে আমাদের মানে কুৎসিত দৃষ্টিভঙ্গি এটা থাকে না। আর আমার মনে হয় যে আমরা মানুষ হিসেবেই মানুষকে দেখি, কোনো প্রতিপক্ষ না। একদম সহযোগিতার হাত বাড়ালেই মনে হয় যে সমাজে কোনো কিছু থাকবে না। আর আমি নারীদের উদ্দেশ্যে বলবো যে সময় থাকতে সময়ের গান গাওয়া উচিত। এইটা ভাবতে পারি যে আমার হাজবেন্ডকে আমি কর্মক্ষম হয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। নারী আর পুরুষ হচ্ছে সংসারের পরিপূরক। আমার হাজবেন্ডকে আমি যদি হাতে 2 টাকা তুলে দিতে পারি বা আমার বাচ্চাদের আমি মানে শখের জিনিসটা কিনে দিতে পারি, তাহলেও আমি সংসারে একটা ভূমিকা রাখছি। এরকম ভেবে আমার মনে হয় কাজ করা উচিত। এখানে আমি তুমি এরকম ভেদাভেদ না রাখাটাই ভালো, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে দেশেও তখন অর্থনৈতিকভাবে মানে উন্নতির দিকে যাবে, আমরাও তখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর প্রতিটা মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত। অবশ্যই আপনার এই কথার পরে আসলে কোনো কথা চলে না, এবং একটি কথায় অনুধাবন করলাম, সময় গেলে সাধন হবে না, এবং জগতে সৃষ্ট যা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, আমরা সবাই সমান। অসংখ্য ধন্যবাদ আজকে সকালটিকে সুন্দর করে তোলবার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর কষ্ট করে আমার কথা শোনার জন্য। আমরা অনেক আনন্দ নিয়ে শুনেছি। ভালো ধন্যবাদ থাকবেন। সবাইকে।